আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ কামরুজ্জামান টুকু, বীর মুক্তিযোদ্ধা। যশোরের রেল রোডের রেল বাজার এলাকার বাসিন্দা। আমার শৈশব মানে আমার ছোটবেলা ও প্রাইমারি শিক্ষা জীবন পর্যন্ত এখানে কেটেছে। আমার আব্বা অ্যাডভোকেট জাকির হোসেন লয়ার ছিলেন এবং একজন রাজনৈতিক সচেতন মানুষ ছিলেন, এবং আমার মা আম্মা পদ্মনীশীল গৃহিণী ছিলেন। আমার ছোট স্কুলের জীবনে আমি মোটামুটি রাজনৈতিক পরিবেশটাই দেখছি, এবং আমার বলতে গেলে কি আমার এলাকায় ত্রিধারা রাজনীতির পরিবেশ দেখছি। ত্রিধারা বলতে আমি এখানে তিন গ্রুপ মানে তিন ধরনের লোকের রাজনৈতিক চিন্তাধারা ছিল। প্রথম যারা ছিলেন তারা আমাদের রেল স্টেশনের ঠিক উল্টো সাইডে মানে পশ্চিম পাশে। তারা 1947 সালের দেশভাগের সময় মেনলি ভারতের ইউপি এবং বিহার থেকে মাইগ্রেট করে আসছে। তারা সম্পূর্ণ উর্দুভাষী এবং তারা পাকিস্তানি বলে পরিচালিত। আর এক গ্রুপ ছিল, তারাও ভারত থেকে এখানে আসছে মাইগ্রেট করে। তারা বাংলাভাষী, তবে তারা মূলত মুসলিম লীগের চিন্তাধারায় চলত। বাকি আমরা যারা ছিলাম মোটামুটি পূর্ব বাংলা বা পূর্ব পাকিস্তানের আদিবাসী বলা চলে, তারাও সংখ্যায় সবচেয়ে বেশি ছিল। তাদের মধ্যে কিছু মুসলিম লীগের ঘটনা ছিল, তবে ভাগই এই পূর্ব বাংলার সম্বন্ধে যারা চিন্তা ভাবনা করত, পূর্ব বাংলা মানে ইসলামের মানুষের জন্য চিন্তা করত, সেই মনোভাবের লোক ছিল। আমার আব্বা মূলত এই ধরনের ঘটনার লোক ছিল, এবং সরওয়ার্দী শেরে বাংলা ফজলুল হক, শেখ মুজিবুর রহমান, অ্যাডভোকেট রওশন আলী, অ্যাডভোকেট মুশিউর রহমান, অন্যান্য যারা নেতা আওয়ামী ঘটনা ছিল তাদের সাথে ঘনিষ্ঠ ছিল, তাদের ফুলুয়া ছিল, এবং আমার আব্বা ওই কারণেই আওয়ামী ঘটনার একজন রাজনৈতিক নেতা ছিল। তো ছোটবেলায় এই পরিবেশে মানুষ হওয়ার পরে আমি কিছু কিছু ঘটনা আমার কাছে, তার মধ্যে একটা ঘটনা আমি বলি। আমার শিক্ষক ছিলেন জনাব আলী, যশোর ইমাম কলেজ ছাত্রলীগের এক নেতা ছিলেন বলা চলে। একদিন আমাকে প্রায় 1966 সালের দিকে কথা, খুব আমাদের বাসায় আসতেন, মুখে মুখে খুব করুণ অবস্থা। তো বললো যে আমাকে, আমরা মিছিলে ছিলাম, টিয়ার গ্যাস পুলিশের কাছে চার্জ করেছে। আমি আমার অবস্থা ভালো না, তাড়াতাড়ি চোখে পানি দিলাম, ধুয়ে দিলাম। উনি আমাদের বাড়ি সুন্দরবন থেকে ওনার বাড়ি মনিরামপুর এই কামাল চলে এলাম। এই পরিবেশে আমি এখানে মানুষের ক্লাস 5 পর্যন্ত গেছি। এরপরে পারিবারিক কারণে আমি আমার মামার বাড়ি, নানার বাড়ি মানে পরিচিত বিশেষ পরিচিত এলাকা নওদা গ্রাম, মোমিননগর নওদা গ্রাম, ওখানে আমি যাই। আমি কয়েকতলা স্কুলে ভর্তি হই, ওখানে ভর্তি হই। আর এই নওদা গ্রাম যশোর ছিল অ্যাডভোকেট রওশন আলী, আমাদের যশোরের তৎকালীন আওয়ামী লীগের নেতা এবং খুব জনপ্রিয় নেতা ছিলেন। অ্যাডভোকেট রওশন আলীর গ্রাম মানে জন্মস্থান, গ্রামের বাড়ি এবং বিশ্বাস বাড়ি বলে তারা সবাই এখানে পরিচিত। যশোরের একটা খুব ফেমাস মানে পরিবার। যাই হোক, তো সেই হিসাবে আমি ওইখানেও একটা পরিবেশ পেয়েছিলাম, দেখছিলাম। আর আমার স্কুল ছিল, আমার যে প্রধান শিক্ষক জনাব আমার প্রধান শিক্ষক আজিজুল হক, উনি ছিলেন রাজনীতি সচেতন মানুষ এবং বামপন্থী রাজনীতি।
তখন তো বামপন্থী খুব ই ছিল, কি বলে জোর ছিল বা এটা তৎপরা ছিল। এবং তখন আমরা তারপরে আমি আরেকটু আমার পাকিস্তানিদের সম্বন্ধে আমার একটা ধারণা ছিল। আমার মামার বাড়ি যেখানে, ওখানে ছিল ব্রিটিশদের তদানীন্তন ব্রিটিশের সেকেন্ড ওয়ারের সময় একটা মিলিটারি বেস ছিল আমার একদম আমাদের বাড়ির সাথেই মহাকালে, মানে বাড়ির মাঠ এবং আমাদের আম বাগানের ভিতরে শুনছি আমার মা বলতো যে এখানে ব্রিটিশদের ঘাঁটি ছিল, হাসপাতাল ছিল, সিগন্যাল সেন্টার। এবং বলতে গেলে কি এই সময় এই কয়েক বছর আমি দেখেছি যে আমি যখন থেকে ওখানে ট্রেন দিয়েছি প্রত্যেকবার এই আর্মি, পাকিস্তান আর্মি যখন তারা প্রশিক্ষণ করে, শীতকালীন মহড়া দেয় বা গ্রীষ্মকালীন মহড়া দেয়, তখন এখানে এসে তারা ঘাঁটি করতো এবং মহড়ায় এই কারণে আমি প্রতি বছর ইন্ডিয়া পাকিস্তানি বাহিনীর পাকিস্তানি যে আর্মি তাদের সাথে কথাবার্তা হয়েছে। এই জন্য এখানে ফিল্ড মার্শাল আইয়ুব খানও আসছে, পাকিস্তানের আর্মি চিফ মুসা খানও আসছে এবং ভাইস মার্শাল মার্শাল নূর খান এবং অন্যান্য এখানে আসছে। সেই সময় পাকিস্তানের আর্মিদের সাথে আমার একটা সবসময় দেখছি তাদের সেই হিসাবে আমি এদের সাথে কথাবার্তা হতো, কিন্তু মাঝে মাঝে দেখতাম এরা খুব আমাদেরকে হেট করতো। তো আমি বাংলাদেশ আমি এইসব কথা জানতাম যে কোন কোন অফিসার ওখানে যে বাঙালি যারা সিপাহী ছিল তাদেরকে জিজ্ঞেস করতাম কে আসছে, তারা তখন বলতো যে এরা আসছে, এই বড় বড় অফিসার। তো সেই হিসাবে আমি ওদের সঙ্গে আমাদেরকে বলতাম যে পাকিস্তান, আমরা তো এখানে ইস্ট পাকিস্তানি, ওরা বলে যে আমাদেরকে খুব হেট করে, এরা আমাদেরকে ইস্ট পাকিস্তানি, ব্লাড ইস্ট পাকিস্তানি বলে। যাই হোক, এরপরে আমাদের সেনাবাহিনী এই ক্যান্টনমেন্ট কাছে আমাদের গ্রামটা ছিল ক্যান্টনমেন্টের সাথে অ্যাডজেক্ট, এই জন্য আমরাও মাঝে মাঝে ক্যান্টনমেন্টের দিকে ক্যান্টনমেন্টের সেনাবাহিনী যাইতাম। এরপরে আমার শিক্ষা জীবনে 1969 সাল আসলো, তখন আমাদের স্কুলে কিছু ছাত্র নেতা একসময় আসলো ছাত্রলীগের, বিশেষ করে তারা যেমন আমাদের মান্নান ভাই ছিল, মান্নান ভাই আমার বন্ধু, হান্নান ভাই বড় ভাই উনিও ছাত্ররা ছিলেন, এবং রবির ভাইও একসময় আসছেন। ওনারা অর্গানাইজ করে একদিন আমাদের বললো যে এরকম আমাদের নেতা শেখ মুজিবকে কারাগারে আটকে রেখেছে, তাকে হয়তো ফাঁসিয়ে দেওয়ার মানে প্ল্যান করেছে। তো আমাদের নেতা আমাদেরকে মিছিল করতে হবে এবং মিছিল করে প্রতিবাদ জানাতে হবে, তোমরা সব অর্গানাইজ হও এবং চলো আমাদের সাথে। এইভাবে আমরা তখনই বললাম যে আমাদের একটা এই রাজনৈতিক একটা আন্দোলনের মুখে ছোট, তারপরে আমাদের চিন্তা ধারণায় কিছু ছিল এইভাবে। তারপরে আমরা তখনই আমরা স্লোগান শুনছি, দিলের তালা ভাঙবো, শেখ মুজিবকে আনবো, তুমি কে আমি কে, বাংলাদেশি বাঙালি, তারপরে তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা। এইভাবে আন্দোলন মাঝে মাঝে আমরা যেতাম, সবসময় যেতে পারতাম না, যেহেতু স্কুল ছিল একটু দূরে আমাদের গ্রাম শহরতলির ভিতরে। তো সেই হিসাবে 69 সালে আমরা অনেক মানে আন্দোলন সময় করে যেতাম। এরপরে আসলে 70 সাল শুনলাম যে নির্বাচন হবে। নির্বাচন আমরা তো দেখিনি, কিন্তু নির্বাচনে ওখানে যে যশোরের সদর থানার যে কোতোয়ালি থানা যে প্রার্থী ছিল, ক্যান্ডিডেট MNA প্রার্থী ছিল পাকিস্তান ন্যাশনাল অ্যাসেম্বলির, উনি হলো অ্যাডভোকেট রোশন আলী, উনি আমাদের গ্রামে। অতএব আমরা তার জন্য অনেক পরিশ্রম করলাম এবং
তার যে আমাদের স্কুলটা ছিল ওই সেন্টার কয়েকটা গ্রামে, আমরা অনেক পরিশ্রম করে এবং উনি উনি বিপুল ভোটে জয়লাভ করলো। এরপরে আর 70 সালে আরো একটা ঘটনা, সেটা হলো 1970 সালে ঘূর্ণিঝড় গুলা এবং এলাকা সন্দীপে আমরা যতদূর পারলাম আমরা তাদেরকে হেল্প করার চেষ্টা করলাম। 70 সালের পরে 71 সালে জানুয়ারি মাসের দিকে শুনলাম যে আমাদের এই যে যারা ইলেকশনে জিতেছে এদেরকে এদের সব মানে ইলেকশনে যারা জিতেছে তাদের ইয়ে জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত করেছে ইয়াহিয়া খান। হ্যাঁ, ও মাঝখানে বলি 1969 সালে আইয়ুব খান চলে যাওয়ার পরে ইয়াহিয়া খান যখন ক্ষমতায় আসলো তখন আমরা বুঝলাম যে তখন দেখলাম যে আর্মিদের অনেক তৎপরতা। তো সেই হিসাবে আমিও কিছুটা এখানে বুঝতে পারলাম, আমরাও যে বুঝতে পারলাম কিছু দেশে। তারপরে যাই বলতে বলছিলাম 70 সালে যে ইলেকশন নির্বাচন যখন স্থগিত হলো তখন আন্দোলনটা আরো বেড়ে গেল। আমি তখন এসএসসি ক্যান্ডিডেট। যাই হোক আন্দোলন শুরু হলো, আমরা মিছিল মিটিং করে যেতাম। তখন জানুয়ারির ফেব্রুয়ারি মাসে আমরা ফেব্রুয়ারি মাসে যে 21শে ফেব্রুয়ারি আমরা জোর করে ফেব্রুয়ারি মাসটা 21শে ফেব্রুয়ারি আমরা গুরুত্ব সহকারে পালন করলাম। এরপরে মার্চ মাসে যে 2 তারিখে আমরা শুনলাম যে বাংলাদেশের পতাকা, বাংলাদেশের একটা দেশ, আমরা দেশ বাংলাদেশ এবং তার পতাকা বানানো হয়েছে এখানে ঢাকায় পতাকাটা উঠাইছে ছাত্ররা, ঢাকা বিশ্ববিদ্যালয়। তো সেই হিসেবে মিছিল করে আমরা গেলাম, আমিও গেলাম। যে যখন শহরের মাঝখানে তখন শুনলাম যে নাকি গুলি হয়েছে এবং একজন শহীদ হয়েছেন। তারপরে শুনলাম যে চারুবালা কর বলে ওই মাইক কুটির ওখানে উনি শহীদ হয়েছে, সেই জন্য ওই সড়কের নাম হলো শহীদ সড়ক। ওখানে আমার বন্ধু ইদ্রিস আলী ছিল, আমার বোন বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী, আমার বীর মুক্তিযোদ্ধা সব ছিল। ইদ্রিস আলী আমার বীর মুক্তিযোদ্ধা অবশ্য ছিল, সবাই ছিল। ওখান থেকে ওরা চলে আসলে আমরা শহর থেকেও যেমনি পারলাম চলে মানে ই করলাম, পালাই না, যেখান থেকে চলে আসলাম। আসার পরে এবার আসলো ঐতিহাসিক 7ই মার্চ। আমি নিজে কানে শুনেছি বঙ্গবন্ধুর সেই ঐতিহাসিক ভাষণ। আমাদের একটা রেডিও ছিল খুব পাওয়ারফুল, সেই রেডিওতে আমরা শুনতাম আমার বাড়িতে, আমাদের তখন তো আমি নোয়াদা গ্রাম জন্মনগর ওখানে। তারপরে 7ই মার্চে যখন একটা ঘোষণা পাইলাম তখন আমাদের আরো বেশি ইন্টারেস্ট মানে আমাদের বেড়ে গেল। আন্দোলনের বিভিন্ন সময় আন্দোলন চাঙ্গা হয়ে আমরা বন্ধুরা সবাই মিলে শহরে যাতে মিছিল করেছি। হ্যাঁ, তারপরে এইভাবে আমরা প্রত্যেকটা মিছিল মিটিংয়ে আমরা অ্যাটেন্ড করতাম। তারপরে এর মধ্যে আমি শুনলাম যে আমাদের এই ছাত্রলীগের কিছু মানে স্পেশাল ছেলেরা যারা মানে তারা একটা গ্রুপ করেছে সশস্ত্র সংগ্রাম হবে। আমার বোন বীর মুক্তিযোদ্ধা মমতাজ বেগম উনিও এই সাথে জড়িত হয়ে পড়েছে। আমি তার মাধ্যমে একদিন খবর পেলাম যে এরকম তারা সশস্ত্র সংগ্রাম, এবং আমাদের খোঁজ খবর নিয়ে জানলাম এটা হয় আমাদের বাড়ির বেশপাড়া, আমাদের তো বাড়ির কাছেই, ওখানে এখন বাগান বাড়ি আছে সেখানে। তো যাই হোক, আমি যেহেতু আমাদের গ্রামটা একটু দূরে সেই জন্য ঠিক মতো যোগাযোগটা করতে পারিনি, কিন্তু খোঁজ খবর পাইছি এবং চেষ্টা করেছি যাবো ওদের সাথে। এমন অবস্থায় 23শে মার্চ আসলো। 23শে মার্চে আমরা খবর পেলাম যে এরকম বাংলাদেশের এই পতাকা উঠানো হবে কালেক্টরের মাঠে।
আমি ওখান থেকে আমার গ্রামের একটু সহতলি, ওখান থেকে বেরোয় আমি আসলাম যখন শহরের কাছে, তখন দেখলাম যে তারা মিছিল করে বেরিয়ে চলে গেছে। এরপরে ওরা শহরের মধ্যে ভিতরে চলে গেছে। আমি এই দিক দিয়ে যাওয়ার পরে শুনলাম যে ওখানে পুলিশের সাংঘাতিক আর্মিতে ব্যারিকেড আছে এবং গোলাগুলিও চলতে পারে। তাড়াতাড়ি আমরা ওখান থেকে শহর থেকে বেরিয়ে চলে আসলাম সেফ পুলিশে, আমাদের গ্রামের না এই পুলিশ লাইনের দিকে। তারপরে আমাদের যাওয়া হলো না ওখান থেকে। আমরা 24শে মার্চ যে আমাদের এই, যেহেতু আমাদের এখানে মান্নান ভাই মোটামুটি সবকিছু দেখা মানে আন্দোলনের এবং সবকিছু ইয়ে করতো, লিড দিত, অন্য জায়গার থেকে আমরা খবর পাইতাম। উনি বলে দিল যে সব ব্যারিকেড করতে হবে। আমরা উনি অন্য সবাই বন্ধুরা সবাই বললো যে ব্যারিকেড করে করাও। আমরা রাস্তাঘাট বন্ধ করে দিলাম। আসলে যশোর ক্যান্টনমেন্টে ঢোকার 3টে মেন গেট আছে, রাস্তা আছে। একটা আরিপুর দিয়ে, একটা কয়েকতলা মানে যেখানে ডিপো ছিল ওখানে মাদ্রাসা, আরেকটা আছে আরেকটা হলো শান্তলার ওখানে, ওই জায়গায় শান্তল ক্যান্টনমেন্টের ওই রাস্তা। ওই সব রাস্তা বন্ধ করে দিল, ব্লক করে দিয়ে এলো। ব্লকের পরে আর যাচ্ছিল না। কিন্তু 24 তারিখে আমরা দেখলাম, যেহেতু আমাদের গ্রামের মাঠে, খোলা মাঠের থেকে এই ক্যান্টনমেন্ট দেখা যায়, ওখানে দেখলাম মেয়েরা চুপচাপ, বেশি খুব একটা বাইরে বেরোচ্ছে না। কিন্তু ভিতরে যে একটা তৎপরতা, এটা খবর পাইলাম। কারণ ওখানে আমাদের অনেক বাংলাদেশি মানে বাঙালি বাংলা, তখন তো বাংলাদেশি বাঙালি কাজ টাজ করতো বিভিন্ন সময়। কিন্তু যেহেতু রাস্তাঘাট বন্ধ, কিন্তু ওরা ভয়তে আর যাইতো না। তবুও খবর পাইতাম দু একজনের মাধ্যমে যে ওরা ভিতরে কি একটা করবে বলে নষ্ট। এরপরে দিন গেল, 24 তারিখে সব ব্রেকেট, রাস্তাঘাট সব বন্ধ। হ্যাঁ, এরপর 25 তারিখে একই অবস্থায় আমরা নিজেরাই প্রস্তুতি নিচ্ছি। খুব একটা মানে লোকজন যাইতেছে না শহরে। এবার রাত 10:30টার সময় হঠাৎ শুনলাম যে গোলাগুলি এবং আর্মির গাড়ি বেরোচ্ছে সহকারে আমাদের কাছেই তো, এবং যাচ্ছে একটা ক্যাম্প, মানে আমাদের গ্রাম থেকে একটা এগ্রিকালচার ফার্মের পরে। তারপরে দেখলাম ও সবাই অনেক চিৎকার, গোলাগুলি, সেই একটা বিকট অবস্থা। তখন আর্মিরা বেড়ে গেছে হয়তো, আমাদের সেই অপারেশন সার্চলাইট, সেই কুখ্যাত অপারেশন সার্চলাইট শুরু হয়ে গেছে, ওরা করে গেছে। এবং শুনলাম যে ইয়া খান চলে গেছে, পালাই গেছে পাকিস্তান, এবং কি অর্ডার দিয়ে গেছে আমাদের এই। আমরা সব রাত্রিবেলায় আমরা প্রস্তুতি নিলাম, কিন্তু আমাদের প্রস্তুতি ছিল অন্যরকম। আমরা মনে করছি এত কিছু যে ব্যাপারটা, কিন্তু আরবিরা বেরোয় ওই সামনের যে গ্রাম, প্রথম আমাদের রাস্তার পাশে যেরকম কয়েকটা নীল কয়েকতলা, ওখানে সব রাস্তা ঘর বাড়ি সব যায় দিচ্ছে, মানুষজন সব যে জমি পারে রাত্রিবেলায় চলে যাচ্ছে আমাদের দিকে, আমাদের গ্রাম ব্যাকওয়ার্ড পিছন দিকে। সকালবেলা দেখলাম যে আমাদের এদিকে সব আগুন বাড়িতে, আগুন মিলিটারি আসছে, আগুন ধরাইছে। ভয়তে আমরা, আমার মামারা, সমস্ত যারা গ্রামের যারা ছিল সবাই দরজা যেরকম করে চলে গেছে। যা যা ছিল, যার যেরকম ছিল, দরটুকানি পেরেছে নিয়ে সব আমাদের পিছনের দিকে যে গ্রাম আছে, মানে ভিতরে ইন্টেরিয়ার, ওইদিকে সব দৌড়ে পালাই দিচ্ছে। আমরাও সেই গেলাম। এরপরে সবাই পালাই যান। এরপরে দেখি ওই সময় পরের দিন আমার আব্বা আম্মা বন্ধুরা সবাই এখানে আসছে। এসে দেখে যে আমরা তো চলে গেছি অলরেডি, মানে আমার মামারা অলরেডি চলে গেছে বা চলে যাচ্ছে, যে একজন ছিল তারাও চলে যাচ্ছে। এখন আমরা বললাম যে আমরা তো ওই চলে গেছি, তোরা এখানে এসে কোথায় গেল, তোরা সবাই চলে যেতে জানবো। ওরা আবার চলে গেল কোন দিকে, শহরের ভিতরে, মানে শহরের দিকে, আমাদের এখানে না থেকে চলে গেল। আমাদের গ্রামের বাড়ি ওই তাছাড়ার ওই সাইডে, মানে দক্ষিণ সাইডে গ্রামে, শহরে চলে ওই দিকে গেছে। আমি মাঝখানে থাকলাম, কোন দিকে যাবো, এদিকে যাবো। আমি তো ওই বন্ধুদের ধারে ছিলাম, দেখি ওরা চলে যাইতেছে, এরা চলে আসে। মাঝখানে আমি আর না ওদিকে না যেয়ে আমার দোটার মধ্যে আমার বন্ধুরা ছিল সাথে, এদের মাধ্যমে আমি মামাদের কাছে চলে গেলাম। এই যে আমার সাথে তারা বিচ্ছিন্ন হয়ে গেল, আমার মামা, মা এবং আমার পরিবার। তারপরে আর দীর্ঘদিন দেখা পাইনি, সেটা পরে বলছি। তারপরে ওখান থেকে আমরা বেরিয়ে চলে আসলাম কোথায়, পাশের গ্রাম। ওখানে থাকলাম। সকালবেলা দেখি যে আর্মিরা ওকে মাটি দেখাচ্ছে, খুব ঘর বাড়ি সব, মানে বিহারিরা, ও আমাদের গ্রামের পাশে ছিল বিহারি ক্যাম্প, এরা বেশি রকমের
তৎপরদের সমস্ত আসছে, কিন্তু মাঠের কারণে একটা ফাঁকা মাঠের কারণে ওরা আমাদের এই গ্রামের দিকে যেদিকে আমরা সব লোকজন আছে এখানে আসতে আসেনি। তারপরে পরের দিন একটু ইয়ে হলে শুনলাম যে যশোরের সমস্ত শহরে পালবাড়ি মোড় যেটা বলে ভাস্কর্য মোড়, এখানে সব ব্যারিকেড আছে, ফাইট হইতে গোলাগুলি এটা ওটা অনেক কিছু। আমরা ওইদিকে আর গেলাম না, যাই আমার এই গ্রামের দিকেই চলে গেল। চলে যাওয়ার পরে মার্চ গেল, এপ্রিল মাসের দিকে আমরা ওই দিকেই থাকলাম। এপ্রিল মাসের দিকে আমি আমার বন্ধু ইদ্রিস আলী আরো কয়েকজন মিলে যারা আমরা এই সমবয়সী ছিলাম, তারা আসলাম গ্রামের দিকে। এসে দেখলাম যে কিছু নাই, ঘর বাড়ি সব লুটপাট হয়ে গেছে এবং সব ফাঁকা। তো ভয়দার আর্মির কাছে আর্মি দেখছি, যখন বুঝতে পারলাম যে কিছু একটা এখানে আছে, আমরা আর ভয়টার ভিতরে যাইনি। এরপরে আস্তে 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 এপ্রিল মাসে আমরা ওই দিকেই থাকলাম। কোন দিকে? ওই গ্রামের দিকে। এইদিকে খুব একটা আসি না। মে মাসের দিকে একটু মানে ইয়ে হলে মানুষের জন বোধহয় বেরোনো শুরু, তখন একটু লোকজন যাচ্ছে কেউ না কেউ। এবং তখন আমার হঠাৎ করে শুনলাম যে আমার বন্ধুর আমার ক্লাসমেট, আমার একসাথে পড়তাম মজনু, তার বাবারা যাচ্ছিল শহরের দিকে, ওদেরকে ধরে 5 জনকে জবাই করেছে এবং এগ্রিকালচার ফার্ম আছে ওখানে মাটি দিয়ে রাখছে। আমরা ভয়তে আর ওইদিক যাইনি। কারা করেছে? বিহারি আর পাকিস্তানি আর্মি নামি। তারপরে আমরা আর ভয়তে ওই দিকেই যাই না, গ্রামের এইদিকে আমরা থাকি, মানে কাছে কাছে। এরপরে আমার নানা সহ বয়স্ক মানুষ তো, বুড়ো মানুষ, ওর সহ আমি আসলাম। এসে গ্রামের মধ্যে থাকলাম। হঠাৎ করে একদিন আমারে ধরার পরে আমি গোসল করছিলাম ওই ইদ্রিসদের গ্রামের পুকুরে। ওখানে ধরার পরে আমার পিস মোড়া দিয়ে বাঁধলো, হাত মোড়া দিয়ে বাঁধলো 2 জন আর্মি, পাকিস্তানি আর্মি। ভাগ্য ভালো তো ওখানে গ্যারি ছিল না। তো বুঝতে পারলাম যে একজন পাঠান, একজন হলো বালুচ। কারণ আমি ওদের সম্বন্ধে জানতাম আগে, তো যেহেতু ক্যান্টনমেন্টে ওদের সাথে আগে কাছে থাকার জন্য ওদের সাথে একটু চলাফেরা ছিল। তারপরে ওরা আমার বান্ধব নিয়ে যাচ্ছে, চোখ বাঁধতেছিল আমার, আমি গোসল করছি, আমার মুখে পড়া চলেছে, চোখে গামছা দিয়ে বাঁধতে তখন নিয়ে যাচ্ছে। পরে আমার এক মামা দেখতে পেয়ে আমার নানার কাছে খবর দিয়েছে, এরকম তাড়াতাড়ি হাসপাতালে ধরে নিয়েছে, হয়তো মেরে ফেলে দিত। কারণ ওইখানে নিয়ে যাও এগ্রিকালচার ফার্মের ওখানে সবাই মেরে ফেলে দিই, ফার্মের বড় বড় গল্প ছিল ওইখানে। আবার আমার নানা কিছু হিন্দি উর্দু যাইতো, কারণ আগে কলকাতা যাইতো তো ওই সময়, তাকে বুঝাইতো যে তো কিছু করে না, সে তো এলো মাঠে কাজ করে, তা তুমি এনে ধরে যাচ্ছ, এ তো ভালো মানুষ, তুমি এখানে নিয়ে যাচ্ছ, ছোট মানুষ কিছু বোঝে না, এটা বুঝাইতে যা তো মানুষ, তো এদের একটু মনে সবসময় একটু মানুষ এবং এরা একটু মানে ইয়ে করতে, ঠিক আছে ছেড়ে দিল। দেওয়ার পরে বলে যে তুই এখানে থাকবি, কোথাও যাবি না। এই পরের দিন আমি আমার বন্ধু ইদ্রিসে বললাম, ইদ্রিস এরকম এরকম হয়েছে, আমার ধরেছে, তোরা পর্যন্ত ধরতে পারি ছাড়বে না, এখানে চল, এখানে থাকা যাবে না, চল ইন্ডিয়ায় যাই। সবাই গেছে যুদ্ধে, মুক্তিযুদ্ধে, আমরা বসে আছি কেন? তখন আমি, ইদ্রিস আলী, পরের দিন আর গোলাম মোস্তফা 3 জন বেড়ে পড়লাম। অল্প কিছু খাওয়া দাওয়ার কিছু পয়সা ছিল আমাদের কাছে, অল্প আনা 8 আনা না 1 টাকা ছিল। বিকেল বেলা বেরোলাম, বেরোয় এই 7 মাইলের এদিক দিয়ে, আমার শুনলাম যে এদিক দিয়ে যাওয়া যাবে না, যেহেতু আর্মিরা চলাফেরা করে, তো 7 মাইল বলে যেটা বাড়িনগর, এর মাঝখানে একটা রাস্তা আছে, মানে গ্রামের রাস্তা, এখান থেকে পারে রেল লাইন এবং রাস্তা পারে তারপর দেখি আমরা ওইখান থেকে সন্ধ্যার দিকে বিকেলের দিকে পারে, তারপরে গেলাম রাস্তা পারে, দেখে শুনে রাস্তা পার হলাম, পারে আমরা দৌগাছি এবং অন্যান্য গ্রাম পারে যে আরাধ্যা গেলাম। ওখানে আমি দেখলাম আমার এক খালাতো বোনের হাজব্যান্ড সাথে দেখা এলো, ও অলরেডি মুক্তিবাহিনীতে ট্রেনিং দিয়ে আসছে, আমজাদ নাম করে। আমি বললাম, এই তোরা কোথায় যাচ্ছিস? আমি বললাম ইন্ডিয়ায়। বলছি ওখানে যাস নে, এই রাস্তাতে যাস নে, ওইখানে ওই 16 বাজারের ওখানে 16 ব্রিজের ওখানে রাজাকাররা ক্যাম্প করেছে, ওখানে গেলেই কিন্তু গুলি দেবো, তোরা এদিকে যাবি না। আমার দেখাই দিল কোন দিকে যাইতে হবে। যাই হোক, আমরা সেইভাবেই গেলাম পুলিশরা হয়ে। তারপরে সেই বিল পানি রাত্রে ধরে, সারা রাত ধরে হেঁটে আমরা
যে ধুলনি বর্ডার হয়ে গেলাম কাশীপুর। কাশীপুরে যেয়ে ওখানে নদী পার হলাম, কপোতাক্ষ নদী পারার সঙ্গে সঙ্গেই বয়রাই যাই ওঠার সঙ্গে সঙ্গে বিএসএফ আমাদেরকে ধরলো। ধরার পরে বলে, তো তোমরা কোথা থেকে আসছো? বলে এরকম কি তোমার, কেন তোমরা আসছো? বলে যে তোমরা পাকিস্তানের কি মানে চর হবে এরকম একটা কিছু একটা বই না। তো তখন আমার ধরে নিয়ে গেল 2জন 3জনের, নিয়ে যাওয়ার পরে ভাগ্য ভালো ওইখানে আমার এক বন্ধুর দেখা যে ওই রেল স্টেশনে এই আমাদের এই গ্রামের না। বলে কিরে তোরা এখনো আমরা আইসি ঢুকতে, বলে এত দেরি করে আসলি? আজ 2 মাস 2 মাস হয়ে গেল, মাস আমরা সবাই ট্রেন দিয়ে আসছি। আমি বললাম তোরা কোথায় তোরা ট্রেন দিয়েছি? বলে আমরা কেউ চাকুলিয়া বিভিন্ন ক্যাম্পের নাম বললাম, তখন চিনি না, একটাই মনে আছে। তখন আমারে বললো যে থাক দাঁড়া, তোরা আমরা ব্যবস্থা করছি। আমরা কিছু খাইলাম দোকানে, ওখানে খেয়ে চিড়েমুড়ি খেয়ে তারপরে আমাদের কাছ থেকে তখন ওইখানকার ক্যাম্প কমান্ডার ছিল ক্যাপ্টেন হুদা, নাজমুল হুদা। তো ওনাদের কাছ থেকে কমনি করে ওদের একটা পেপার আমার বানাই দিল, বলে যে ইন্ডিয়ান গাড়ি এখনই যাবে বনগা, তোরা চলে যা। তো আমাদের গাড়ি থেকে ইন্ডিয়ান ট্রাকে, আর্মির ট্রাকে উঠাই দিল। ওখান থেকে আমরা চলে গেলাম বনগা। যে কোথায় থাকবো? তো থাকার তো কোনো জায়গা নেই। পরে একটা পুজোর মণ্ডপ এরকম একটা কিছু জায়গা ছিল আওয়ামী লীগের অফিসের কাছে। ওখানে যাইয়ে মানুষের কাছে শুনে গেলাম যে আওয়ামী লীগ অফিস কোন যায়। ওখানে যে রাত্রে থাকলাম। সকালবেলা উঠেই ভাগ্য ভালো যে ওই রসন ভাইয়ের সাথে দেখা, অ্যাডভোকেট রসন ভাই, যে ওনার সাথে কত আবার স্বাস্থ্য ভাই। তো দেখা এলো উনি বললো যে আমি একটা চিঠি লিখে দিচ্ছি, তা তোরা ক্যাম্পে যেয়ে ভর্তি। আমরা ক্যাম্পে গেলাম, বলে টালিখোলা ক্যাম্পে। ওখানে যে শুনলাম যে এখানে লেফটেন্যান্ট মতিয়র যে নড়াইল এবং ফরিদপুর এলাকার লোক ছাড়া ভর্তি করে না। তো ওখান থেকে আমরা ঘুরিয়ে আসলাম চাপাবাড়ি ক্যাম্প। ওখানে ওই দুধ মল্লিক নাম করে ওই ডাক্তার দুধ মল্লিক, ওনার খালু হয় আমার। তো রিলেটিভ ওই বলে তোরা আসছিস, হ্যাঁ তোরা, আচ্ছা ঠিক আছে। উনি আমাদেরকে ক্যাম্পে ভর্তি করে দিলে এখানে আমাদের ক্যাম্প জীবন শুরু হলো। ট্রেনিং আমাদের খাওয়া দিত কোনো প্লেট নেই। আমরা শাল পাতা, ওখানে শাল গাছ ছিল, সেই শাল গাছের পাতার পরে আমরা খেতাম এই নাস্তা। সকালবেলা কি খাই দিত? ভুট্টার গুঁড়া, লেখা ছিল নট ফর হিউম্যান ফিড। ওই শুয়োরের যে খাওয়া তো এটা আমেরিকানরা, ওই গুঁড়া এই দুধ, এইটা ছিল আমাদের খাওয়ার প্রথম। তারপরে আর কোন রকম করে চাউল পুরা রুটি খাইতাম। আমাদের এই অবস্থায় ছিল না, তো কিভাবে থাকবে এত লোক। তারপরে ট্রেনিং আমাদের দেওয়া হলো। ওখানে আমরা ট্রেনিং পাইলাম, প্রাথমিক ট্রেনিংটা কিভাবে গেরিলা ফাইটের রোলিং, হ্যাঁ পানির মধ্যে কিভাবে যেতে হয়, সাঁতার করে। তারপরে সকালবেলা উঠে আমাদেরকে নিয়ে যেত রান করার জন্য। তো আমরা অনেক দূর পর্যন্ত রান ব্যারাকপুরের ওই রাস্তায় যেতাম রান, হ্যাঁ সকালবেলায় পিটি প্যারেড করে তারপরে নাস্তা করে আমরা এইভাবে ক্যাম্পের জীবন ই করতাম। এর মধ্যে আমি কোনো সময় আমি খবর দিতাম আমার আম্মা, আমার বাব্বারা ফ্যামিলির কোথায় আছে। কারণ ক্যাম্পেতে সদে বিরতি হলাম, কিন্তু খবর পাইনি, কার কাছে খবর পাবো। কিন্তু এর আগে আমার এক মামা আমার বলছে, তোর বোন রে মেজু মানে ওই মমতাজ বেগম, ওরে আমরা দেখছি কাঠের ব্রিজ বলে একটা ব্রিজ ছিল ইসে বনগাঁ, সেই ব্রিজের ওখানে। আমি এইভাবে একটা আন্দাজের পরে ই করে আওয়ামী লীগের অফিসে গেলাম, ছাত্রলীগের অফিসে গেলাম, যে জিজ্ঞেস করলাম এরকম বলে হ্যাঁ মমতাজ তো এখানে আসে। তারপরে ওইজনকে দেখা এলো সে কি আমার ঠিকানা দিল। আমি বাড়াই গেলাম কোন জায়গায় একটা ওই আমাদের কাছে বনগাঁর ভিতরে একটা ঘরের মধ্যে সমস্ত আমাদের তোর আমার ভাই বোন ছোট আর তার কি কারণ মানে একটা দৃশ্য ইত্তেসালি আমার সাথে ছিল। যাই হোক ওখান থেকে আমরা ওই জনকে আমরা দেখে আসলাম। ও থাকার জায়গা নেই, আমরা ক্যাম্পে চলে আসলাম। এরপরে শুনলাম যে আমরা মাঝে মাঝে আবার ওই যেতাম আওয়ামী লীগ অফিসে, ছুটি নিয়ে আওয়ামী লীগ অফিসে ছাত্রলীগে যাই অফিসে যেতাম। ওখানে ছিল রবিল ভাইয়ের ফ্যামিলি ওইখানে আছে। তো রবিল ভাইয়ের মানে থাকলাম, ওনার সাথে পরিচয় হলো। এরপরে শুনলাম যে কিছু লোক মানে ছাত্রলীগের পক্ষ থেকে কিছু ছেলেদের অন্য একটা মুক্তি বাহিনী গঠন করা হয়েছে, এটার নাম হচ্ছে মুজিব বাহিনী। আমি মুজিব বাহিনী জানতাম, আবার ওরা বলতো যে বিএলএফ।
বিএলএফ তো অতগন্ত ছাত্র, তারপরে বুঝতাম বাংলাদেশ লিবারেশন ফোর্স। তো আমরা এই মুজিব বাহিনী বলে জানতাম। তো বললো যে তোরা আমাদের, তোদের নাম এখানে লিখে রাখা হয়েছে, হ্যাঁ তোরা যাবি ক্যাম্পে থাক, কেউ না কেউ যাবে, গেলে তোদের রিক্রুট করে নিয়ে আসবে। ভাগ্য আমাদের খারাপ, ওখানে যেদিনকে রিক্রুট করে এলো সেদিনকে রতন রতন ভাই আসলো। ও আমাদেরকে চেনে না কেউ। আমরা ভাই আর বললাম যে আমরা অমুক, পরিচয় দিলাম, হ্যাঁ আমরা ছাত্রলীগের ওই গ্রুপ খুলেছিল, গ্রুপের মানে বলতে গেলে যোগাযোগ ছিল সদস্য। তখন ও আমাদেরকে না নিয়ে যারা একটু সিনিয়র তাদেরকে নিয়ে গেছে, আমি তো জুনিয়র ছিলাম। তো ওদেরকে রিক্রুট করে নিয়ে গেল, আমরা বাদ পড়ে গেলাম। পরের দিন আবার গেলাম, যাই ওখানে দেখা পাইলাম মান্নান ভাই। সে মান্নান ভাই আসছিল ছাত্রলীগ অফিসে। আবার আমি রবিল ভাই বাড়ি যাই, রবিল ভাই তো নাই, রবিল ভাই তো বাংলা তখন ভিতরে বাংলাদেশ ওখানে। আমি ওদের বললাম, আমরা দুইজনই বললে যে মান্নান বললে এখন তার কিছু নাই, তোরা এখন আছে নৌ কমান্ডো আর স্পেশাল ফোর্স। তা আমি বললাম যে না, নৌ কমান্ডো যাবো না, পানি তো আমরা বুঝি পানি অত ভয় পাই, আমি চলে আসবো, যাওয়া যাবে না। তো স্পেশাল ফোর্স বলে ঠিক আছে, তুই স্পেশাল তোদের দিয়ে আমি স্পেশাল করি। তারপরে এবারে আসলাম, আসার পরে অফিস করেছি আমরা। এরপরে আমাদেরকে খবর দিল আমার মেজুবন মমতাজ বেগম আর ওরা, যে এই রবিল ভাইরা ভিতরে ক্যাম্প করেছে, ওখানে ট্রেনিং আছে, তোরা যদি এখানে না যাস তো তোরা ভিতরে গেলে ওখানে আবার ভিতরে যা, ভিতরে গেলে তোদেরকে ট্রেনিং দিয়ে এখানে ট্রেনিং হয়েছে, ও তো হয়ে গেছে, ওগুলো ট্রেনিং পাইছি, শুধু এখন লাইভ ট্রেনিংটার জন্য ওখানে যা। তো আমি এই কি মানে স্যার আমরা দুইজনে সিদ্ধান্ত নিলাম চলে যান, ভিতরে যাই দেখে আসি। আর বাড়ি মানে ইস্যু যায়নি গ্রামে, ওই শহরের দর্শকের অবস্থা। তা আমরা আবার আসলাম, এসে ভিতরে আসলাম, ওই যে রাস্তায় গেছিলাম সেই রাস্তা, ভিতরে আসলাম, এসে রবিবার সাথে যোগাযোগ করলাম। তো বলে ঠিক আছে তোরা আসছিস, তোরা থাক, আমি ছেলেটা দিচ্ছি, থাকার ব্যবস্থা করে দিচ্ছি, আর তোদের ট্রেনিং বাকি করতেছি। তা আমরা ওইখানে না থেকে আমাদের বাড়িতে যেখানে, ওইখানে দেখলাম এসে আমার ওই গ্রামে আমার মামারা কিছু কিছু লোক চলেই এসছে, মামা আমার নানা। আমরা ওখানেই থাকলাম, এই কিছু থাকলাম, আমরা গ্রামের দিকে থাকলাম। গ্রামের দিকে দিনের বেলায় থাকি না, রাত্রিবেলায় দেখি থাকি। হ্যাঁ, রাত্রিবেলায় আরবিরা আবার থাকে না, আরবিরা যে পাকিস্তানের আরবিরা কল দিত বিহারে, ওরা ফোন দিলেই চলে যেত। এইটা এর মধ্যে ওইখানে একদিন শুনলাম যে আজকে কালকে রাত্রে একটা ফাইট হয়েছে, রবিবারে ফাইট করেছে ওখানে, ওই এনায়তপুরের মাঠে বলে, এনায়তপুরে এখানে। আমি খুব গোলাগুলি শুনেছি, বলছি শুনেছি। তারপরে আমাদের বলিনি, কারণ আমরা তখন তো পুরোটাই ট্রেনিং প্রাপ্ত হয়নি। দেখ পরের দিন শুনলাম ওখানে ফাইট হয়েছে, এইটা আমার প্রথম শোনা, এবং দেখি যে ওখানে নাকি অনেক পাকিস্তানি আহত হয়েছে, এই আর কি। আর একটা ইন্টারেস্ট খবর, যেদিনকে আর্মির ওই আমাদের ওই রুট ছিল ফরিদপুর, মেহেন্দি, বাগুড়া কিছু অংশ, আর নড়াইলের মুক্তিযোদ্ধারা যারা যাইত তাদের এই রুটেই পারে। এবং যেদিনকে এরা এইগুলো মুভ করতো, যেগুলো ভিতরে ঢুকতো, সেদিনকে ইন্ডিয়ান আর্মিরা আর্টিলারি ফায়ার দিত, সারা রাত ধরে ফায়ার দিত, যাতে পাকিস্তানি আর্মিরা কোনো রকম বেরোয় না বা ঘরে দিত পারবে। সেই জন্য তারা আর্টিলারি ফায়ার দিত। কিছু কিছু আমাদের ক্যান্টনমেন্টের পারে আমাদের মাঠের মধ্যে আশেপাশে পড়তো। ওই দিনকে বুঝতাম যে আজকে মুক্তিযোদ্ধারা ভিতরে মুভ করেছে, মানে যারা ট্রেনিং প্রাপ্ত হয়ে গেছে তারা এই রুটেই বেরোত। আর ওখানে আরেকটা প্রতিবন্ধক ছিল ওই যে বারোবাজার ওই রাস্তায় মাদ্রাসা ছিল, ওইখানে এই জামাত ইসলামী এবং ছাত্র সংঘের অনেক ছেলেরা ছিল, লোকজন ছিল, ওরা এই মুক্তিযোদ্ধাদের অনেক দিত, কথা দিত। হ্যাঁ, তারপরে যাই হোক ওখানে ওই ওরা রাত্রিবেলা পার হয়ে এদিক ওদিকে চলে যাচ্ছ, রাস্তা তাদের রোড ছিল। তারপরে যে কথা বলছিলাম, তারপরে এবার এখানে দেখলাম যে এটাও ট্রেনিং এর জন্য আমার হায়ার ট্রেনিং এটা দরকার ভারতের ভিতরে। তখন আমরা আবার বললাম যে আমরা ভিতরে যাচ্ছে, যে আমাদের ওই ক্যাম্পে বলিয়া আসে। তো ওরা বলেছে 15 দিনের জন্য বলেছে ফিরে আসতে, 15 দিন জন্য আমরা চলে যাবো। যাই হোক 15 দিন বলে আমরা আরো 20 দিন থেকে আবার গেলাম ইন্ডিয়ার ভিতরে।
আবার গেলাম। এই সময় আমার বন্ধু জাহাঙ্গীর বললো যে তোরা গেছিস আমারে নিয়ে চল। তখন আমি বললাম যে ঠিক আছে, আমি আমারে বলবো, ও আমার ক্লাসমেট একই স্কুল পড়তাম। আমি চল তুই যাবি, তা দেখ বাড়িতে বলে আইসিস, বলে যা বলে আইসি, অসুবিধা নেই, এখানে থাকার অবস্থা না। তখন আমি আমার বন্ধু ইদ্রিস আলী আর আমার সবসময় একই সাথে, ও তো কোনো যেখানে যাবো না দুইজনেই যাইতাম, সব কিছু করতাম। ওরে নিয়ে জাহাঙ্গীরে নিয়ে ওরে মানে জাহাঙ্গীরে নিয়ে আমরা আবার রওনা দিলাম। যাওয়ার পথে ওই রাস্তায় ওখানে জাহাঙ্গীরের একটা পরিচিত লোক, ওই তার কি আমার আত্মীয়, তার মাধ্যমে ওদের ই করে মানে ওদের ওই গ্রামের দিয়ে আমরা চলে এলাম মাসিলার দিকে। মাসিলার দিকে ওদিকে যাওয়া যাবে না, না যে আমরা উল্টো আবার বহিরার দিকে আসলাম। বহিরার দিকে এসে তারপরে ওই রাস্তা পারে বা আমাদের পরিচিত জায়গাতে পারে আবার আসলাম ক্যাম্পে। এসে আবার ক্যাম্পে সরি আসলাম বনগাঁ। বনগাঁ থেকে আমরা আসার পরে আমার বাড়ি যে প্রথমে আমাদের যে মারা থাকতো, যে আব্বা মা আমার ভাই বোন ছোট তো ছিল, ওখানে গেলাম। ওখানে আমরা খাওয়া দাওয়া করে জাহাঙ্গীরে আমরা টাউনবাড়ি ক্যাম্পে ভর্তি করে দিলাম। আমরা নিজেও ওখানে ভর্তি হলো, মানে আবার জয়েন করলো। ভর্তি হলে আমরা তা আগেই ছিলাম। আমার ওখানে সিরিয়াল ছিল 339, মানে 339 আমার সিরিয়াল ছিল। যাই হোক, ওখান থেকে আমরা থাকলাম। থাকার পরে আমরা ঠিক ট্রেনিং এর জন্য, মানে হায়ার ট্রেনিং এর জন্য কবে হবে তারপরে দেখলাম যে নভেম্বর মাসে এসে গেল, কোনো খবর নেই। তখন আবার ওরা আমার বোন এবং মা, ওনারা বললো যে তোমরা বাবা চলে যাও। আমার বোন বলে তোরা চলে যা, রোহিল ভাই ওরা সব পাকা পত্র ট্রেনিং দিতেছে, এটাই ঠিক। তাহলে আমরা ওইদিকে আর না যেয়ে, কারণ বলে খুব তাড়াতাড়ি একটা কিছু হবে, আমরা আবার চলে আসলাম। এবার আমরা ক্যাম্পের থেকে বলে আসলাম যে আমরা মুজিব বাহিনীতে জয়েন করেছি, অথবা আমরা চলে যেতেছি। যাই হোক, ওইভাবে আমরা চলে আসলাম। এসে আবার রোহিল ভাইয়ের সাথে দেখা করলাম। রোহিল ভাই আমাদেরকে আবার ট্রেনিং দিল। আবার ওই যে ইকবাল নাম করে একজন, উনি, তারপরে স্বপন বড়াই ছিল, এরা আমার এবারে লাইফ ট্রেনিং, মানে কি করে ফায়ারিং ট্রেনিং এটা ধরনের লাইফের দ্বারাই সব করলো। তারপরে আমরা এই সময় রোহিল ভাই বললো যে এরকম শুনলাম, একদিন বললো যে এরকম রাজাকাররা খুব উৎপাত করতেছে, নিউ টাউনে রেখে, নিউ টাউনে উপশহর বলতো না, নিউ টাউন হাসিপুর, এখানে অপারেশন যাইছিলাম। আমরা তো একটু জুনিয়র, লোকের মাধ্যমে শুনলাম এরকম। তারপরে আমরা বললাম ঠিক আছে, তো বলে তোরা পিছনে থাকবি, এখন তোরা সামনে মুখ করবি না, হ্যাঁ আমরা পিছনে, আমরা যারা করার দরকার আমরা ওই দিকে করার দরকার আমরা দরকার, তোরা রেডি থাকবি। তাকে এইভাবে আমরা থাকলাম। তারপরে নভেম্বর গেল, ডিসেম্বরে লন্ডনে যখন আমরা ঢুকি, তখন আরেকটা কথা বলি দেন, তখন দেখছি ইন্ডিয়ান আর্মি তারা অলরেডি মুভ করে বর্ডার এলাকায়, চৌগাছা বর্ডার এলাকায় সব ট্যাঙ্ক এবং রাজা করার বা সাঁতোয়া বাহিনী রাজা করার দরকার সমস্ত ইন্ডিয়ান আর্মি দেখে আসছি, তারা ওইখানে সব মানে প্রস্তুতি নিয়ে গেছে। আমরা দেখেছি, আমরা নিজের চোখে দেখি সব, নিশ্চয়ই পথে তাড়াতাড়ি একটা কিছু হবে, তখনই দেখছি। এরপরে হঠাৎ করে ডিসেম্বরে প্রথম দিকে মানে এরকম হলো যে যুদ্ধ ঘোষণা, সবাই শুনলাম যে রেডিও ছিল, শুনলাম যে পাকিস্তানের যুদ্ধ ঘোষণা করেছে। তখন ওই বিমান আসলো, হ্যাঁ ইন্ডিয়ান ফাইটার বিমান আসলো, এসে আমাদের গ্রামে 4টে বোম্বিং করে গেল। কারণ এই গ্রামে ওই আর্মিদের ওই যে ঘাঁটি বললাম যে ব্রিটিশ ঘাঁটি ছিল, ওইখানে পাকিস্তানের ঘাঁটিরাই ওইসব আশেপাশে করেছিল, একটু সরাই দিল। তো 4টে বোম্বিং করলো। বোম্বিং করার পরে সে তো বড় মানে খুব মারাত্মক ধরনের অবস্থা, মানে দেখছি মানে ঘর বাড়ি সব নষ্ট হয়ে গেছে বোমের কারণে। তারপরে আমরা সব রেডি হয়ে গেলাম, আর রইলে সব এখনই যুদ্ধ ঘোষণা যেতে কোনো সময় আমাদের ফাইট হবে। এরপরে দেখলাম যে পাকিস্তানি আর্মিরা সব যার যার অবস্থান ছিল, আমরা দেখলাম, মানে ওখানে দেখা যায় তো আমাদের গ্রামে সব তারা সব পালাই যাইতেছে এবং ক্যান্টনমেন্টে বেরোয় আসছে সব আর্মিরা, যে যেমনি পারি। তা আমাদের এখানে আসার পরে কিছু কিছু আর্মি এইদিকে আসছে, আসার পরেই আমরা তাদের সাথে ফাইট করলাম। ফাইট করার পরে আমার মনে আছে ওই আমাদের যে গাং আছে, ওই যে গাং মানে অবতক সরি ভৈরব নদীর কোনায়
ওখানে ফায়ার হলো, আমরাও এরকম ফায়ারিং হলো, হওয়ার পরে আর্মিরা ধরা পড়লো, ধরা পড়ে পরে অনেকগুলো প্রায় 7-8 জন ধরাই ওদেরকে মেরে ফেলে দেওয়া হলো, মেরে ফেললো ওরা। আমরা অবশ্য ছিলাম না মারার সময়, যারা যারা আমাদের কমান্ডার মানে রবি ভাই তো আসলে ছিল হলো বিএলএফ এর ডিপুটি কমান্ডার, আর মনির ভাই ছিল অধিনায়ক, আর রবি ভাই ছিল সহ অধিনায়ক। মনির ভাই বাড়ি হলো আমার রেজিস্ট্রেশনে পড়ায় এক, আমারও চিন্তা আমাদের সবাই। যাই হোক, মনির ভাই ছিল দক্ষিণ এলাকায়, আর রবি ভাই ছিল আমাদের এই উত্তর এলাকায়। ওরা সবই করলো। এরপরে পাকিস্তানের আমরা সব চলে গেল, আমরাও ধারা করে ওইদিকে গেলাম শহরের দিকে। শুনলাম একটাও নাই, সব পাকিস্তানি পালায়ে সব শিরোমণির দিকে মানে খুলনা দিকে গেছে। ওখানে শিরোমণির এখান থেকে বিরাট ওখানে একটা ফাইট হলো, যুদ্ধ হলো। যুদ্ধের পরে ইন্ডিয়ান আর্মি পাকিস্তান আর্মি সরাসরি এইটাই বড় যুদ্ধ হয়েছে ওখানে, শিরোমণির যুদ্ধ। যাই হোক, এরপরে 6 তারিখে যশোর শহর মুক্ত হয়ে গেল। 6 তারিখে 6 ডিসেম্বর, 6 থেকে মানে 6 ডিসেম্বর মুক্ত হইলো। মুক্ত হওয়ার পরে তারপরে আমরা দেখলাম যে সবাই শহরের ভিতরে গেলাম। শহরের ভিতরে যে মানে যার যার কি আর সে খুশি বলবো। যাই হোক, এরপরে আমি এর মাঝখানে বলে রাখি, আমি যখন একবার বাসায় মানে গ্রামে দেখেছি, তখন এক রাজাকার দল আমার ধরেছে, ধরে আমি তখন তো খালি হাত মানে করে, তার মধ্যে দেখি যে আমার একদম ক্লাসমেট, আমার একসাথেই পড়তাম, সেও রাজাকার হয়েছে, সে তৈব নাম। সে আমারে বলতেছে যে ওঠ গাছে ওঠ, ওই উঠতে বলতেছে গাড়ি চড়া, নারিকেল পড়ো। আমারে তখন चढ़ो ये दरख्त में चढ़ो, नारियल का झाड़ लेके आओ, हम पिएगा, डाब पिए जैसा। তখন ও তো ওর শুনছি ওর বাপ ছিল বিহারি আর মা ছিল, আমি খুঁজলাম এই তোহিত গেছে, তা খুঁজে আর পাইনি, ওরা তো সব পালাই গেছে সেই আগে। যাই হোক, ওর বাড়িও চিন্তা, আমার সাথে আমার ক্লাস করতো, চিন্তা পাইনি। তারপরে যাই হোক, 6 তারিখে এই পরের দিন 7 তারিখে আমরা ইয়ে করলাম, যশোর মুক্ত হয়ে গেল 7 তারিখে যশোর মুক্ত দিবস। এবং পরে 1 তারিখ হবে সম্ভবত, এরপরে হবে ওই প্রবাস সরকার, মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন এবং উপরাষ্ট্রপতি নজরুল ইসলাম, অন্যান্য যারা মন্ত্রী প্রদেশ সবাই আসলো। এসে আমরা টাউন হলে মানে আমাদের যা নিয়াজ পার্ক, ওখানে মিটিং করলাম। আমি সেই মিটিং সরাসরি ছিলাম। আমিও মানে দেখছি তাদের অন্যান্য সাংবাদিক, অনেক সাংবাদিক আসছে, তাদের আমার অনেক ছবি উঠাইছে আমাদের, কিন্তু সে ছবি তো কার কাছে আছে জানি না, হয়তো পুরোনো কেউ খুঁজে পালিয়ে দেখতে পারে। হ্যাঁ, যাই হোক, এই তারপরে আমি আমার ফ্যামিলিতে 16 ডিসেম্বর, এবারে শুনলাম যে 16 ডিসেম্বরে না, এরপরে শুনলাম যে ইন্ডিয়ান আর্মিরা সব দিকে ক্যাপচার করেছে, বারবার ঘোষণা রেডিও আসতেছে যে ঢাকা ক্যাপচারে যাচ্ছে। এবং ওই রেডিওই আমি শুনছি একটা ঘোষণা হঠাৎ করে, আমি আসলে এখনো বাজে যে হাতিয়ার ডাল দো, ঢাকা পাকিস্তানি আর্মিতে বলছে হাতিয়ার ডাল দো, ঢাকা সব লোক ক্যাপচার হোক গিয়া। তো এটা কি এটা বলে এরকম বললো। তো আমি ও তো ওইটা ইন্টারেস্ট, এখন আমাদের যশোরে কি হবে সেইটা নিয়ে চিন্তা ছিল। এরপরে আমার রবিবার সহ শুনলাম যে 16 তারিখে পাকিস্তান আর্মি 16 তারিখে 9 ডিসেম্বর পাকিস্তান আর্মি সারেন্ডার করেছে। এবং এই তখন আমরা খুশিতে একবারে বাংলাদেশ স্বাধীন, বাংলাদেশ মুক্ত হয়ে গেছে। আচ্ছা, তারপরে তখনও ওই খুলনায় বা খুলনা বা আমাদের এই কিছু এলাকা বিহারি ছিল, এখানে এখনো পর্যন্ত তখনও মানে এইসব ছোট ছোট চোরাগপ্তা হামলা হচ্ছিল। এরপরে আমি 16 ডিসেম্বরের মুক্তিযোদ্ধা, আমি প্ল্যাটফর্মে আমাদের যেহেতু রেজিস্ট্রেশন, আমি প্ল্যাটফর্মে গেলাম এক সময়, যে দেখি
পাকিস্তানি আর্মিদের সব ধরে ধরে সব ট্রেনে ভরে নিয়ে আসছে খুলনা দেখতে। কিন্তু ওইখানে প্ল্যাটফর্মে আমার এখনো মনে আছে এক ক্যাপ্টেন, হ্যাঁ দেখে চেহারা দেখে মনে হয় ক্যাপ্টেন ওর ব্যস্ত নেই, ব্যস্ত খুলে ফেলেছে। তবে তো সবাই আর্মিরা, পাকিস্তানি আর্মিরা সেলুট দিতেছে, এরকম অফিসার হবে, সে বলতেছে हम लोग जाता है फिर आएगा। আমার এখনো মনে আছে हम लोग जाता है फिर आएगा, এই ধরনের কথা তাদের কাছে আমি শুনেছি। তারপরে 16 ডিসেম্বর গেল। 16 ডিসেম্বরের পরে আমার বন্ধুরা এই ইদ্রিস আলী, জাহাঙ্গীর তখন আসেনি, তারপরে গোলাম মোস্তফা, সিরাজ, রবিবার যখন আমরা ভিতরে ঢুকি তখন রবিবার যে আর্মস ছিল সেইটা ওই যে এলএমজি, ওটা আমার কাছে সবসময় বলতে এইটা নিয়ে যাই হোক সেই স্তরে এটাই থাকতো অনেক সময় আমার কাছে। তারপরে এইভাবে একবার রবি ভাই আমার কাছে দিছিল, এইটা সবসময় না, একবার আমার কাছে দিছিল। তারপরে এবারে আমরা 16 তারিখে যেয়ে এরপরে ঘোষণা আসলো যে কি হবে, বলে আমাদের সমস্ত আমরা যে যার অংশ রাখো এটা নিয়ে একটা কিছু ফয়সালা হবে। তো তারপরে জানুয়ারি মাসে যে আমি আবার ইন্ডিয়া যাই গেলাম, যে আমার মা আব্বা ওদেরকে নিয়ে আসলাম। আর এরপরে আমার যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর আসলো দেশে, তখন আমি আমাদের অস্ত্র জমা দেওয়ার জন্য বললো। বলার পরে আমরা দল করে সবাই আরো বন্ধুরা সব মিলে যে ঢাকাতে জমা দিলাম অস্ত্র। হ্যাঁ, তারপরে আমরা বললো যে তোমরা যেমনি নর্মাল লাইফ যারা পড়াশোনা করো, আমরা সব পড়াশোনা করলাম, আমরা ছাত্র জীবনে ফিরে গেলাম। এই হলো আমার মোটামুটি একটা আমার কাছে ডায়েরি ছিল, সেই ডায়েরিটা আমি নষ্ট করে ফেলেছি। নাইলে আমার ডায়েরিতে আরো কিছু ছিল যা আমি সঠিকভাবে বলতে পারতাম। আচ্ছা, এই